বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আজকে আলোচনা করব বাইসেকশন মেথড পদ্ধতিতে উদাহরণ নাম্বার এক্সাম্পল নাম্বার 3। 3-এর 2 নম্বর অনেক ইম্পর্টেন্ট। দেখো, বিভিন্ন সালের পরীক্ষাতে এসেছিল। আমি এটা আজকে তোমাদেরকে একটু সমাধান করে দেখাবো। তো চলো শুরু করি। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিলাম। এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। এটাকে আমরা বাইসেকশন মেথড পদ্ধতিতে নির্ণয় করব। তো চলো, এখানে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। আমরা জানি বাইসেকশন মেথড পদ্ধতিতে আমরা যখন সমাধান করব তখন ডান পাশে 0 নিয়ে আসবো, একটা সমীকরণ আকারে প্রকাশ করব। এখন ধরি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1। এখন আমরা দুইটা বিন্দু নির্ণয় করব। বিন্দুটা কিভাবে নির্ণয় করব সেটা আমি তোমাদেরকে প্রথম লেকচারে শিখিয়েছিলাম। এখন বিন্দু দুটি হচ্ছে এরকম। এই সমীকরণের মূল কোথায় থাকবে তার আশেপাশে দুটি মূল ধরে নিত। তো এই মূলটা কেমন করে তোমাদেরকে এখন একটু দেখাই। সমীকরণে প্রথমে সমীকরণটা তুলে নাও। হ্যাঁ, এক্স কিউব প্লাস আলফা এক্স এরপর স্কোয়ার মাইনাস 1। এরপর এখানে সমান চিহ্ন দিলে হবে, না দিলে হবে, কোনো সমস্যা না। এখন চাপ হচ্ছে শিফট ক্যালকুলেশন, শিফট ক্যালকুলেশন। এখন মান আসছে কত দেখো, মান আসছে 0.75। আমাদেরকে প্রশ্নে বলা আছে যে দশমিকের পরে 3 দশমিক স্থান পর্যন্ত সমাধান নির্ণয় করতে হবে। তাহলে এখানে আসছে 4.8, তার মানে হচ্ছে 5। এটা হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। সমাধানটা আমরা আগেই বের করে নিলাম। এটা হচ্ছে আমাদের নির্ণেয় মূল। তো এর আশেপাশে দেখো, এটা হচ্ছে 0 থেকে বড় এবং 1 থেকে ছোট। তাহলে আমরা দুইটা বিন্দু ধরে নেব, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। আমার কথা বুঝতে পারলে? কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবো। হ্যাঁ, তাহলে এখানে এখন কি করব, অতএব এফ অফ 0 ইকুয়াল টু 0-এর উপর কিউব। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে -1, যা 0 থেকে ছোট। আবার এফ অফ 1-এর উপরে কিউব, 1-এর উপরে স্কোয়ার -1। তার মানে 1 কেটে গেলে থাকবে হচ্ছে 1, যা 0 থেকে বড়। তার মানে দেখো, বাইসেকশন মেথড পদ্ধতিতে শর্তটাই হচ্ছে একটা ধনাত্মক হতে হবে, একটা ঋণাত্মক হতে হবে। তাহলে একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক আমরা পেয়ে গেছি। তাহলে আমরা কীভাবে এটা একটু তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে এখানে একটা কাজ করে নেই। এটা হচ্ছে আমরা ধরে নিয়েছি 0 বিন্দু, এটা হচ্ছে 1 বিন্দু। এখন এটা হচ্ছে ঋণাত্মক আর এটা হচ্ছে ধনাত্মক। তো চলো, এখন আমরা এর মাঝখানে একটা বিন্দু নির্ণয় করব, যেটা হচ্ছে সমীকরণের আসন্ন মান নির্ণয় করব। মানে যেই মানের জন্য সমীকরণের মানটা হচ্ছে প্রায় 0 অথবা 0-এর কাছাকাছি এরকম চলে আসবে আর কি। হ্যাঁ, এটা আমি তোমাদেরকে প্রথম লেকচারেও বলেছিলাম। তখন মূলটি কোথা থাকবে? মূলটি হচ্ছে 0 এবং 1-এর মাঝখানে থাকবে। তাহলে আমরা এখানে লিখব, যেহেতু এফ অফ 0 লেস দেন 0, মানে 0 থেকে ছোট এবং এটা 0 থেকে বড়, তাহলে অতএব বা সুতরাং 0 এবং 1-এর মধ্যে সমীকরণটির মূল বিদ্যমান। সমীকরণের মূলটি বিদ্যমান। তাহলে আমরা লিখব যে প্রথম আসন্ন মান এক্স নট 0 + 1 / 2, তার মানে হচ্ছে 0.5। এখন আমরা নির্ণয় করি যে এই মানটা কি ধনাত্মক না ঋণাত্মক। এফ অফ এক্স নট ইকুয়াল টু এক্স নটের মান হচ্ছে 0.5। তাহলে এটা ধনাত্মক না ঋণাত্মক কেমন করে বলবো? এই যে ক্যালকুলেশন, ওই যে কপিতে চাপ দাও, এই সমীকরণটা নিয়ে আসো, এই যে সমীকরণটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এই যে ক্যালকুলেশনে চাপলাম,
চাপার পরে মানটা কত 0.5, এই যে 0.5 চাপলাম, মান বেড়ে যাচ্ছে দেখো -0.625, মানে এই মানটা হচ্ছে ঋণাত্মক মান বের হলো। তাহলে এখন আমি যদি এখন তোমাদেরকে বলি এখানে একটা মান নির্ণয় করলাম x0, যেটা হচ্ছে ঋণাত্মক, তার মানে কি এই ঋণাত্মকটা বাদ, মানে এতটুকুর মধ্যে মূল থাকবে না, মূলটা থাকবে হচ্ছে এতটুকুর মধ্যে। তাহলে মূলটি এখন কোথায় থাকবে, x0 এবং 1 এর মধ্যে মূলটি বিদ্যমান। তো চলো সেই কথাটা আমি এখন লিখে নিব। অতএব 0.5 এবং 1 এর মধ্যে মূলটি বিদ্যমান। তাহলে আমরা এখন এখানে নির্ণয় করব যে দ্বিতীয় আসন্ন মান। দ্বিতীয় আসন্ন মান হচ্ছে x1। কীভাবে নির্ণয় করব, 0.5 + 1 / 2। এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি, 0.5 + 1 ভাগ হচ্ছে 2, পাচ্ছি হচ্ছে 0.75। তাহলে এই মানটা এখন ধনাত্মক না ঋণাত্মক সেটা নির্ণয় করব। f of x1, f of 0.75। ক্যালকুলেটর নাও, এই যে কপি করে সমীকরণটা নিয়ে আসো, নিয়ে আসার পরে ক্যালকুলেশন চাপো, চাপার পরে হচ্ছে 0.75 সমান মান বেরোচ্ছে -0.0156, মানে হচ্ছে ঋণাত্মক। তার মানে এই মানটা কিন্তু বের হলো ঋণাত্মক। তার মানে x1, এই যে এখানে একটা x1 নির্ণয় করবো, x1 মানটা হচ্ছে ঋণাত্মক, মানে এই ঋণাত্মকটা বাদ, মূলটা থাকবে x1 এবং 1 এর মধ্যে, এতটুকুর মধ্যে মূলটা বিদ্যমান। তাহলে আমরা এখানে লিখব যে অতএব x1 = 0.75 এবং 1 এর মধ্যে মূলটি বিদ্যমান। তাহলে আমরা এখন নির্ণয় করব তৃতীয় আসন্ন মান। তৃতীয় আসন্ন মান আমরা নির্ণয় করি কিভাবে, x2 = এই যে 0.75 + 1 / 2। এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি, 0.75 + 1 ভাগ হচ্ছে 2, পাচ্ছি 0.875। এখন আমরা এটা ধনাত্মক না ঋণাত্মক কীভাবে নির্ণয় করব, f of x2 এর মান হচ্ছে 0.875। এটার ধনাত্মক না ঋণাত্মক, এই যে কপি করে সমীকরণটা নিয়ে আসো, নিয়ে আসার পরে ক্যালকুলেশন চাপো, চাপার পর এখানে লিখবো যে 0.875 ইকুয়াল পাচ্ছি 0.4355, মানে হচ্ছে এটা তো ধনাত্মক। এটা যদি ধনাত্মক হয় তার মানে এই যে এই দুটোর মধ্যে একটা পাচ্ছি হচ্ছে x2, এটা হচ্ছে ধনাত্মক, তার মানে এই ধনাত্মকটা বাদ, এখন মূলটা থাকবে x1 এবং x2 এর মধ্যে, মানে এখান থেকে এতটুকুর মধ্যে মূলটি বিদ্যমান x1 এবং x2। তাহলে এখন আমরা লিখব x1 = 75 এবং x2 = 0.875 এর মধ্যে মূলটি বিদ্যমান। তাহলে এখন লিখব চতুর্থ আসন্ন মান। x3 = 0.75 + 875 / 2। এখন যদি আমি ক্যালকুলেশন চাপি তাহলে আমরা এখান থেকে পাবো 0.75 + 0.875 / 2, পাচ্ছি 0.81, 3 দশমিক, মানে এখানে 5 আছে, তার মানে হচ্ছে 3 লিখলাম ডাইরেক্ট। হ্যাঁ, এখন আমরা এখানে নির্ণয় করব f of x3। f of x3 মান হচ্ছে 0.813। এখন এটা ধনাত্মক না ঋণাত্মক, এই যে কপিতে চাপ দাও, সমীকরণটা নিয়ে আসলাম, ক্যালকুলেশন চাপলাম, 0.813
পাচ্ছি 0.198, মানে 0 থেকে এটা হচ্ছে মানে বড়, মানে ধনাত্মক। তাহলে এখানে যদি আমি এখন নির্ণয় করি যে এই দুটোর মাঝে x1 এবং x2-এর মাঝে x3 নির্ণয় করলাম, মানে এটা হচ্ছে ধনাত্মক, তার মানে এই ধনাত্মকটা বাদ। এখন মূলটা থাকবে হচ্ছে x1 এবং x3-এর মধ্যে। আমি যদি এটা একটু বড় করে লিখি, x1 এবং x3-এর মধ্যে মূলটি বিদ্যমান, আর x1 হচ্ছে ঋণাত্মক, এটা হচ্ছে ধনাত্মক। তাহলে এখন মূলটা থাকবে x1 এবং x3-এর মধ্যে। অতএব আমরা এখন লিখব অতএব 0.75 এবং x3 কত 0.813 এর মধ্যে মূলটি বিদ্যমান, এর মধ্যে মূলটি বিদ্যমান। অথবা আমরা লিখব পঞ্চম আসন্ন মান, পঞ্চম আসন্ন মান x4 0.75 প্লাস 0.813 ডিভাইডেড 2। এটা যদি আমরা ক্যালকুলেশন চাপি তাহলে দেখো এখানে হচ্ছে 0.75 প্লাস 0.813 ডিভাইডেড 2 এখানে পাচ্ছি 0.7815, মানে হচ্ছে এখানে 2 লিখলাম, 5 আছে 3 দশমিক পর্যন্ত, হ্যাঁ এখানে 5 আছে, তার মানে এখানে 2 লিখলাম। তার মানে এখন আমরা লিখব যে f of x4 f of 0.782, এটা ধনাত্মক না ঋণাত্মক এখন নির্ণয় করবো কিভাবে? এই যে সমীকরণ নিয়ে আসলাম, ক্যালকুলেশন চাপলাম, এখানে 0.782, তার মানে এখানে ধনাত্মক মান 0.089, এটা হচ্ছে ধনাত্মক মান। তাহলে এখানে আমরা একটা নির্ণয় করলাম হচ্ছে x4 নির্ণয় করলাম, যেটার মান হচ্ছে ধনাত্মক, তেমন এই ধনাত্মকটা বাদ, মূলটা থাকবে x1 এবং x4 এর মধ্যে। হ্যাঁ, তাহলে এখন আমরা লিখব অতএব আমরা এখানে পাবো 0.75 এবং x4 এর মান হচ্ছে 0.782 এর মধ্যে মূলটি বিদ্যমান। ওকে, তাহলে হচ্ছে ষষ্ঠ আসন্ন মান x5 ইকুয়াল টু 0.75 প্লাস 0.782 ডিভাইডেড 2। এখন আমরা ক্যালকুলেশন করলে পাবো, এখানে পাচ্ছি হচ্ছে 0.75 প্লাস 0.782 ডিভাইডেড 2, পাচ্ছি হচ্ছে 0.766, এটা পাচ্ছি। এখন আমরা এটা নির্ণয় করবো ধনাত্মক না ঋণাত্মক। x5 0.766, এটা কেমন করে নির্ণয় করবো? এই যে ক্যালকুলেশন করে উপর সমীকরণ নিয়ে আসলাম, ক্যালকুলেশন চাপলাম, 0.766 কত 0.036, মানে হচ্ছে ধনাত্মক। তার মানে x5ও নির্ণয় করলাম ধনাত্মক। এই যে এই দুটোর মাঝে আমরা নির্ণয় করলাম হচ্ছে x5 মনে করো, তা এটা হচ্ছে ধনাত্মক, তার মানে এই ধনাত্মকটা বাদ। এখন মূলটা থাকবে x1 এবং x5 এর মধ্যে, তো সেই কাজটাই করবো এখন। অতএব x1 হচ্ছে 0.75 এবং x5 হচ্ছে 0.766 এর মধ্যে মূলটি বিদ্যমান, এর মধ্যে মূলটি বিদ্যমান। অথবা আমরা এখন লিখবো যে সপ্তম আসন্ন মান, এখন আমরা লিখব সপ্তম আসন্ন মান x6 0.75 প্লাস 0.766 ডিভাইডেড 2। এটা এখন আমরা ক্যালকুলেশন করলে কী হবে দেখো, 0.75 প্লাস 0.766 ডিভাইডেড 2 পাচ্ছি 758। এখন আমরা চিহ্ন নির্ণয় করব। অতএব f of x6 f of এটার মান হচ্ছে 0.758, তাহলে ক্যালকুলেশন চাপলে সমীকরণটা আসলাম, এরপর হচ্ছে
758 কি আসলো এটা, কপি করলাম, ক্যালকুলেশন চাপলাম, 0.758 সমান চাপলাম, এই যে 0.008 মানে হচ্ছে ধনাত্মক, মানটা বেরোলো ধনাত্মক। আমরা এখানে কত আসলো সেটা আমাদের দেখার বিষয় না, ধনাত্মক না ঋণাত্মক এটা হচ্ছে আমাদের মূল বিষয়, হ্যাঁ এটা মাথায় রাখবে। তাহলে এখানে যদি এখন নির্ণয় করি x6, দেখো তো এই যে x6 নির্ণয় করলাম, এটা হচ্ছে ধনাত্মক, তার মানে এই ধনাত্মকটা বাদ, তার মানে মূলটা থাকবে x1 এবং কত এটা x6 এর মধ্যে মূলটি থাকবে। তো সেই কাজটা আমরা লিখে নেব। অতএব দেখো এখন আমাদের মূলটি থাকবে হচ্ছে 0.75 এবং x6 হচ্ছে 0.758, এর মধ্যে মূলটি বিদ্যমান, এর মধ্যে মূলটি বিদ্যমান। তাহলে হচ্ছে অষ্টম আসন্ন মান x7 0.75 0.758 ডিভাইডেড 2। এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত হচ্ছে 0.75 প্লাস 0.758 ডিভাইডেড হচ্ছে 2, পাচ্ছি 0.754। এখন এটা ধনাত্মক না ঋণাত্মক সেটা নির্ণয় করব। তাহলে লিখব হচ্ছে f of x7 f of 0.754। এখন আমরা সমীকরণে নিয়ে আসলাম, ক্যালকুলেশনে চাপলাম, 0.754 সরি 754, তাহলে এই মানটা ঋণাত্মক আসতে দেখো -002 মানে হচ্ছে ঋণাত্মক। তাহলে x1 এবং x6 এর মধ্যে একটা মূল নির্ণয় করলাম, সেটা হচ্ছে x7, যেটা মান হচ্ছে ঋণাত্মক, তার মানে এই মানটা বাদ। এখন x6 এবং x7 এর মধ্যে থাকবে। এটা আমি যদি একটু বড় করে তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে x7, এটা হচ্ছে x6, এটা ঋণাত্মক, এটা হচ্ছে ধনাত্মক, তার মানে এই দুটোর মধ্যে এখন মূলটি থাকবে x7 এবং x6। তাহলে সেই কথাটাই আমি লিখবো, দেখো অতএব x7 হচ্ছে 0.754 এবং x6 হচ্ছে x6 কোথায় 0.758, এর মধ্যে মূলটি বিদ্যমান, এর মধ্যে মূলটি বিদ্যমান। তাহলে আমরা এখন নির্ণয় করব নবম আসন্ন মান x8 0.754 প্লাস 0.758 ডিভাইডেড 2। এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে 0.754 প্লাস 0.758 ডিভাইডেড হচ্ছে 2, পাচ্ছি 0.756। হ্যাঁ, এখন এই মানটা ধনাত্মক না ঋণাত্মক নির্ণয় করার জন্য f of x8 f of 0.756, এটা ধনাত্মক না ঋণাত্মক নির্ণয় করব সমীকরণে আসে 0.756, এই মানটা হচ্ছে ধনাত্মক, 0.003 মানটা হচ্ছে ধনাত্মক। এখন যদি আমরা ধনাত্মক হয়, তার মানে হচ্ছে এখানে আমরা হচ্ছে x8 নির্ণয় করলাম, যেটা মান হচ্ছে ধনাত্মক, তার মানে এই ধনাত্মকটা বাদ, মূলটি থাকবে হচ্ছে x7 এবং x8 এর মধ্যে। তাহলে এখন মূলটি থাকবে, অতএব x7 হচ্ছে 0.754 এবং x8 হচ্ছে 0.756, এর মধ্যে মূলটি বিদ্যমান। তাহলে হচ্ছে দশম আসন্ন মান
x9, এখানে পাবো হচ্ছে 0.754, এখানে পাচ্ছি 0.756 ডিভাইডেড 2। তাহলে এখানে এখন কত আসতেছে দেখো তো, 0.754 প্লাস 0.756 ডিভাইডেড 2, দেখো আসছে 0.755। দেখো তো আমি প্রথমে তোমাদেরকে একটা কথা বলেছিলাম, আমাদের মূলটা কোথায়, এই যে মূলটা প্রথমেই লিখে নিয়েছিলাম যে মূলটা হচ্ছে 0.755, যা 0 থেকে বড় এবং 1 থেকে ছোট। তো এই মানটা কিন্তু আমরা পেয়ে গেছি, দেখো আমরা প্রায় আসন্ন মান পেয়ে গেছি, যেই মানের জন্য এই সমীকরণের মূলটা প্রায় 0 হতে পারে। তো আমাদের কাজ এখন শেষ। এখন এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে এই মানটা ধনাত্মক না ঋণাত্মক সেটা একটু দেখে নেই। অতএব f of x9 f of 0.755 ক্যালকুলেশনের চাপ সমান 0.755 ইকুয়াল টু, দেখো এটা মানটা হচ্ছে ধনাত্মক 0.0003, মান হচ্ছে প্রায় শূন্যের কাছাকাছি মানটা চলে আসছে। অথবা তোমাদের এখানে শূন্যও লিখতে পারো, কোনো সমস্যা না। হ্যাঁ, প্রায় আমাদের শূন্যের কাছাকাছি চলে এসেছে। এখন আমরা আমাদের কাজ শেষ করব। এখন লিখব হচ্ছে, এখন আমরা এখানে লিখব যে সমীকরণটির প্রয়োজনীয় 3 দশমিক স্থান পর্যন্ত, সমীকরণটির প্রয়োজনীয় 3 দশমিক স্থান পর্যন্ত মূল 0.755। হ্যাঁ, এইভাবে লিখতে পারো। অথবা তোমরা লিখতে পারো যে দশমিক সংখ্যার পরে প্রদত্ত সমীকরণের প্রয়োজনীয় মূলটি হচ্ছে এত। অথবা কি লিখবে, মুখে মুখে বলি, দশমিক সংখ্যার পরে প্রদত্ত সমীকরণের প্রয়োজনীয় মূলটি হচ্ছে এত। এটা হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। তো এই পর্যন্ত আজকে আমাদের বাইসেকশন মেথড পদ্ধতি আর আলোচনা করব না। দুইটা সমীকরণ উদাহরণ 1 নম্বর এবং 3 নম্বর উদাহরণ 2 নম্বর এবং 3 নম্বর বোঝালাম। তো এই দুইটা সমাধান তোমরা যদি দেখো, আমার মনে হয় যে বাইসেকশন মেথড পদ্ধতি তোমাদের কোনো সমস্যা থাকবে না। তারপর তো তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তোমরা নক দিবে, কোনো সমস্যা নাই। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।